আমাদের এই লোকটি গল্পটা লিখেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন খ্যাতনামা মানে সাহিত্যিক বলা যেতে পারে। বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক, মানে বর্তমান বাংলাদেশের। খুব বেশি ডিটেলস আমি এবছর বলবো না, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা বোর্ডে এসেছে, মেইন জায়গাগুলো খালি খেয়াল করবি। হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য চরিত্র হলো হিমু আর মিসির আলী, বইতে লিখে নে, হিমু আর মিসির আলী। ফ্ল্যাট বানানো, হয়রস্যি ময়রস্যু হিমু আর ময়রস্যি তালবস্যরস্যি র, মিসির আলী, তালবস্যরস্যি র, মিসির আলী। হুমায়ুন যেমন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু, ব্যোমকেশ বক্সী হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, সত্যজিৎ রায়ের ফেলুদা, ঠিক সেই রকমভাবে হুমায়ুন আহমেদেরও একটা দুটো বিখ্যাত চরিত্র হলো, একটা হিমু আর একটা মিসির আলী। লেখক পরিচিতিতে এসো। হুমায়ুন আহমেদকে বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ। পথিকৃৎ হলো পথপ্রদর্শক, মানে তিনি প্রথম শুরু করেন আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ। তিনি নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও বাংলাদেশে জনপ্রিয় ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 2 শতাধিক, মানে 200-রও বেশি। তার অন্যতম উপন্যাস হলো নন্দিত নরকে আর জোছনা ও জননীর গল্প। ব্যাস এইটুকুই লেখক পরিচিতি থেকে। আসছি গল্পটাতে। গল্পের প্রথম এবং প্রধান উপজীব্য হলো একটা হিরে, যে হিরেটাকে নিয়েই পুরো গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আবর্তিত হয়েছে বা বলা হয়েছে। আমরা জানি হিরে অত্যন্ত শক্ত একটা ধাতু, যা দিয়ে কাঁচ কাটা যায়, কিন্তু তার পাশাপাশি হীরের যে অন্য পরিচয় আছে সেটা গল্পে রয়েছে, সেটা খুব একটা বেশি বিচার্য হবে না। গল্পটার মধ্যে হিরে অনুঘটকের কাজ করেছে। অনুঘটক কি? অনুঘটক হলো ক্যাটালিস্ট, যেটাকে আমরা বিজ্ঞানে পড়ে এসেছি, নিশ্চয়ই তোমরাও পড়েছ, যে ক্যাটালিস্ট বা অনুঘটক যে অন্য কিছু ঘটতে সাহায্য করে কিন্তু নিজে কোনো পরিবর্তন হয় না। কেমন? বা নিজে পরিবর্তিত হয় না। বুঝতে পেরেছিস? তাহলে এখানে হিরেটা অনুঘটকের কাজ করেছে। আর এই যে যুবকটি, এই যুবকটিও যেন, যুবকটি আর হিরে এখানে কিন্তু সমার্থক, মনে রাখবি, যুবকটি আর হিরে এখানে সমার্থক। দুটোই কিন্তু একটা মানুষের মনের পরিবর্তন ঘটাতে সাহায্য করেছে। গল্পটার মূল কথা, আপাত দৃষ্টিতে কোনো মানুষকে যেমনটা মনে হয় তার ভেতরে থাকে আরেকটি মানুষ। এরকম আরেকটা উদাহরণ পেয়েছিস তোরা কোন গল্পে বলতে পারিস? ভেরি গুড, ক্যানভাসার। যেখানে আমরা ভৈরবকে দেখেছি, যে ভৈরব উগ্র, বদমেজাজি, নিজের অক্ষমতা ঢাকার জন্য অন্যকে দোষী সাব্যস্ত করতে তার বিন্দুমাত্র দ্বিধা হয় না। সেই ভৈরবের মধ্যেও কিন্তু রয়েছে একটা আশ্চর্য সহৃদয় মন বা সংবেদনশীল মন, যে সংবেদনশীল মনের কারণেই সে হীরালালকে সাহায্য করতে চেয়েছে, অন্য কোনোভাবে সাহায্য করতে পারেনি বা পারার তার ক্ষমতাও নেই। সে এক কৌটো মাজন নিয়ে তাকে সাহায্য করতে চেয়েছে। ঠিক সেই রকমভাবে আমাদের এই লোকটি গল্পে আমরা আজহারউদ্দিন খাঁয়ের চরিত্রটি পাই। এই আজহারউদ্দিন খাঁ ব্যক্তিগত জীবনে সাধারণভাবে অত্যন্ত কৃপণ বলে পরিচিত ছিলেন। যে মানুষটা বেশি খাওয়াটা অপরাধের মতন মনে করতেন, তিনি মনে করতেন বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া উচিত ততটুকুই একটা মানুষের খাওয়া দরকার, তার বেশি খাওয়াটা অপরাধের মতন। এবং তার কৃপণতা, যে একবারের বেশি কলিং বেল 2বার বাজলেই অহেতুক বিদ্যুৎ খরচা হবে বলে দৌড়ে যাওয়া, এগুলো আমাদেরকে হাসির উদ্রেক করে, আমাদের মনে একটা মজার ভাব সৃষ্টি করে যে এরকম কতটা কৃপণ মানুষ হলে রাতের বেলা একটা টোস্ট বিস্কুট, 2টো কলা, একটা ডিম সেদ্ধ খেতে পারেন। তাহলে সেই মানুষটা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে তিনি হাসপাতাল, অনাথ আশ্রম, ওই হিরেটির দিয়ে যুবকটি যা করতে চেয়েছিল সেগুলো তো করেই ছিলেন। তার পাশাপাশি
তার একটা কেমন নেশা ধরে গিয়েছিল। তিনি তারপরেও দাতব্য চিকিৎসালয়, তারপরে করেছিলেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, আরও অনেক কিছু করেছিলেন এবং সব শেষে হাত দিয়েছিলেন একটা মানে মেয়েদের জন্য একটা প্রজেক্টে। তাহলে যে মানুষটাকে আমরা কৃপণ বলে গল্পে প্রথম থেকে পেয়েছি, যে মানুষটা মানে ব্যয় সংকোচ করতে কার্পণ্য করতেন না, বলা যেতে পারে তার চরিত্র বৈশিষ্ট্যই হলো যে ব্যয় সংকোচ অর্থাৎ খরচ কমানো, সেই মানুষটাই কিন্তু অকাতরে খরচ করেছিলেন সমাজের মঙ্গলের জন্য। তাহলে গল্পটার মূল কথা আমরা কি পেলাম, যে একজন মানুষকে ওপর থেকে দেখে যা মনে হয় তার ভেতরে থাকে ঠিক কিন্তু তার বিপরীত একটা চরিত্র, সেটাকে বার করে আনা বা তার প্রকাশ ঘটানো হলো, আমার ঘড়ির দিকে তাকাবি না, সেটাকে বার করে আনা বা তার প্রকাশ ঘটানো হলো আমাদের মানুষেরই কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মানুষকে ওপর থেকেই বিচার করি। তোদের কিন্তু যদি এবার প্রশ্ন আসে যে ক্যানভাসার গল্প এবছর ইম্পর্ট্যান্ট, যে ভৈরবের এই যে আপাত উগ্র ভৈরবের মধ্যেও যে একটা সংবেদনশীল মন ছিল, এরকম আর একটি উদাহরণ তোমরা দাও যে ওপর থেকে দেখে মনে হয় একরকম, আড়ালে থাকে আরেকটি রূপ, তখন তোরা কিন্তু এই আজহারউদ্দিন খাঁয়ের আনসার মানে উদাহরণটা দিতে পারিস। বুঝতে পারলি একটা গল্পের সঙ্গে আরেকটা গল্প কিভাবে রিলেটেড? যেমন নাম গল্পের সঙ্গে গিন্নি গল্পের সঙ্গে একটা যোগ আছে, কারণ মানব জীবনে নামের গুরুত্ব, আর গিন্নি গল্প ছোট বাচ্চাদের ওই যে নামকরণ, তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ নামের গুরুত্ব দুটো দেখিয়েছেন। কেমন? তাহলে আমরা এই লোকটি গল্পে আমরা কি কি পেলাম? একটা হলো হিরেকে আমরা পেয়েছি, হিরে বা ওই যুবকটি সমার্থক, তারা অনুঘটকের কাজ করেছে। কি অনুঘটকের কাজ করেছে? আজহারউদ্দিন খাঁয়ের মনের মধ্যে যে একটা ওই কৃপণতার আড়ালে যে একটা মানে কি বলবো, মানুষের জন্য কিছু করার ক্ষমতা, করার একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটাকে জাগিয়ে তুলেছে। এবং তিনি বলেছেন শেষে যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি, মান আর হুঁশ আছে বলে তবেই সে মানুষ। এই পৃথিবীতে কেবলমাত্র মানুষই পারে নিজের ভালো করার পাশাপাশি অন্যের ভালো করতে, যেটা এই পৃথিবীর আর কারোর করার ক্ষমতা নেই। কিন্তু দুঃখের বিষয় আমরা প্রত্যেকেই একটা প্রাত্যহিক নিয়মের বেড়াজালে আবদ্ধ থেকে তার বাইরে অন্য কিছু ভাবতেই পারি না। আজহারউদ্দিন খাঁকে সেটা ভাবতে সাহায্য করেছে। আজহারউদ্দিন খাঁ দেখ কতটা সৎ ছিলেন, একজন সৎ মানুষ ছিলেন। যুবকটি যদিও বলেছে যে আমি খোঁজ খবর নিয়েই এসেছি, মানুষ হিসাবে আপনি সৎ, আপনি ব্যবসায়ী হলো, মানুষ হিসাবে আপনি সৎ। তিনি কিন্তু ওই যুবকটির রেখে যাওয়া হিরেটি দিয়ে ওই কাজগুলো না করলেও কেউ তাকে কিছু বলতে আসছিল না, কারণ হিরেটা যে তার কাছে আছে ওই যুবকটি ভিন্ন, আর তো কেউ জানেই না। তিনি কিন্তু ওই কাজগুলো নাও করতে পারতেন, কিন্তু তিনি কখনোই মনে করেননি যে একটা মানুষের ওই হিরে, তিনি বুঝতে পেরেছিলেন যেটা হিরে, কারণ তিনি যখন আয়নায় আঁচড় কেটেছিলেন তখন তিনি দেখেছিলেন আয়নাটা নিমেষে দুটুকরো হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ওটি হিরে। কেমন? কিন্তু সেটিকে কারোর কাছে নিয়ে গিয়ে যে পরীক্ষা করাবেন সেই ভরসাটাও তার হয়নি, কারণ তিনি বলেছেন, ওখানে লাইনটা আছে, বাংলাদেশ হচ্ছে ঠগবাজদের জায়গা। কারণ তিনি চেনেন না, কিন্তু যে যার কাছে নিয়ে গেলেন সে হয়তো হিরে চেনে, সে হয়তো দেখে বুঝলো, কিন্তু তাকে বুঝিয়ে দিল যে এটা হিরে নয়, এটা একটা সাধারণ কাজ, সে হিরেটা আত্মসাৎ করে নিল। এই ভয়ে তিনি কারোর কাছে নিয়েও যেতে পারেননি। তাহলে জানতো কে? একমাত্র তিনি আর এই 22-23 বছরের যুবকটি। তিনি যদি কাজগুলো নাও করতেন তাকে কেউ কিছু বলতো না, কিন্তু তা কিন্তু তিনি করেননি। তিনি ওই হিরেটা আত্মসাৎ করার কোনো মনোভাবই তার মধ্যে আসেনি, তিনি বরং উল্টে ওই কাজগুলো, হিরে বিক্রির টাকায় ওই ছেলেটি দুটো কাজ করতে চেয়েছিল, অনাথ আশ্রম আর হাসপাতাল, তিনি সে দুটো করার পরেও তার একটা নেশা চেপে গিয়েছিল। এবং আজহারউদ্দিন খাঁয়ের এই রূপটি তার অফিসের যে ম্যানেজার ছিল মঈনুদ্দিন, যে ছেলেটি আমরা তার ডেজিগনেশনটা পাবো, পড়ে অবাক লাগে যে সত্যি ছেলেটি কর্মঠ এবং লেখাপড়া জানে একটি ছেলে। সে আজহারউদ্দিন খাঁকে নমস্কার করেছে বা সালাম করেছে, সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কারণ সে বলেছে আপনাকে অন্য মানুষ ভাবতাম স্যার, আপনার মধ্যে যে এই গুণটা আছে এটা আমি ভাবতে পারিনি। তাহলে আমি আবার একই কথায় আসছি যে আপাত দৃষ্টিতে মানুষকে যা মনে করা হয় তার ভেতরে থাকে আরেকটি মানুষ, সেটিকেই বের করে আনা বা তার প্রকাশ ঘটানোই প্রতিটি মানুষের মানে কি বলবো, প্রতিটি মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দুঃখের বিষয় আমরা তা করি না। একজন ছাত্র বা ছাত্রী প্রত্যেকে তোরা ভালো, কেউ খারাপ নস, তোদের প্রত্যেকের মধ্যে থেকে সেই ভালোটুকু বা সেই আগ্রহটুকু জাগানো আমাদের টিচারদের কাজ। কিন্তু হ্যাঁ,
তোদের সহযোগিতাটা অবশ্যই দরকার, সেটা যদি না হয় কিছু হবে না। চলে আসছি লোকটি গল্পের, এটা হলো লোকটি গল্পের মূল কথা। তাহলে কি কি বললাম আমি? হিরেটি এখানে অনুঘটকের কাজ করেছে। অনুঘটক কাকে বলবো? যে নিজে পরিবর্তিত হয় না কিন্তু কোনো পরিবর্তন ঘটাতে সাহায্য করে। এখানে হিরেটি কৃপণ আজহারউদ্দিনের মনের পরিবর্তন ঘটিয়েছে। আর আরেকটি কথা কি বলেছি, যে আপাত দৃষ্টিতে বা বাইরের থেকে কোনো মানুষকে যা মনে হয় তার অন্তরে বা আড়ালে থাকে আরও একটি মানুষ, যে মানুষটিকে প্রকাশ ঘটানোই হচ্ছে অন্য মানুষের কাজ। এখানে হিরেটি সেই কাজটাও করেছে, তাই হিরে আর যুবকটি এখানে সমার্থক। বুঝতে পেরেছ? ঢুকেছে মাথায় মূল কথাটা? আমায় যেন পরে আর মানে জিজ্ঞাসা করলে আমি যেন না শুনি, আমি যেন বুঝতে পারিনি। চলো পরে দেখো, গল্পে চলে আসছি। ওই কৃপণ লোকের গল্প কি তোমরা শুনেছো, যে চিনির কৌটোয় পিঁপড়ে ফেলে দিত না, অন্য একটা কৌটোয় জমা করে রাখতো, চিনি শেষ হয়ে গেলে ওই সব পিঁপড়া দিয়ে চা বানিয়ে খেত। এগুলি গল্প কথা, আন্ডারলাইন, এগুলি গল্প কথা, এগুলি গল্প কথা। তাহলে গল্প কথা কোনগুলো? তখন এই পিঁপড়ের গল্পটা আনতে হবে, চিনির কৌটোর পিঁপড়ে জমা করে তা দিয়ে ধুয়ে চা খাওয়া। কেমন? তারপরে দেখো বলেছে বাস্তব জীবনে এরকম ভয়ঙ্কর কৃপণ থাকে না, তবে একেবারেই যে থাকে না তা নয়। আজহারউদ্দিন খাঁ এরকম একজন কৃপণ। অর্ক কোন দিকে তাকাচ্ছিস? বইয়ের দিকে তাকা বাবু। ভদ্রলোকের বয়স 53। নারায়ণগঞ্জে তাঁর দুটি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তাঁর মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তাঁর 3টি বাড়ি আছে। সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবোটা কি? একা মানুষ, আমার একটা রুম হলেই চলে যায়। সারাদিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি, তার জন্য 3টে ঘরের দরকার কি? ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। অত্যন্ত সত্যি কথা। মানব জীবনের আমাদের এটাই সমস্যা। আমরা যতদিন বাঁচি ততদিন সংগ্রহ করতে থাকি, জড়ো করতে থাকি। আর এই উপকরণের বাহুল্য মাথায় রাখবি, যে কথাটা আমার ওই সভ্যতার প্রতি সামারিতে আছে, কথাটা উপকরণের বাহুল্যে আমাদের আসল স্বাদটাই নিতে পারি না আমরা, অনেক বেশি। আজকে আমাদের যেখানে দরকার একটা জামা বা 2টো জামা বা 4টে জামা হলে চলে যায়, সেখানে আমরা গাদা গাদা কিনি, অর্ধেক তো পড়তেই পারি না, ছোট হয়ে যায়। তাহলে ব্যাপারটা এখানে তাই জানো, যে ঘর বেশি হলেই তার ঘুম ভালো হবে না। অঙ্কিত বুঝতে পারছিস? নেক্সট, কেউ যদি বলে আপনি একা মানুষ, টাকা দিয়েই বা আপনি করবেন কি? তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এমন অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি, প্রথম শুনলেন। আসলে মানুষটা টাকা জমানো ছাড়া, সঞ্চয় ছাড়া জীবনে আর কিছু ভাবতেই পারেন না। এক বর্ষাকালের কথা, আন্ডারলাইন। রাত 9টার মতো বাজে। নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম, দুটি কলা নিয়ে এসেছেন। তার রাতের খাবার ডিম সেদ্ধ এবং কলা। টিনের কৌটায় টোস্ট বিস্কুট আছে, একটা টোস্ট বিস্কিট। তিনি মনে করেন, আন্ডারলাইন, জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার বেশি খাওয়া অপরাধের মতন। আসলে বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা নয়। কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষকে আমরা দেখি যারা মানে খাওয়াটাকেই জীবনের প্রথম এবং প্রধান ভালোবাসা বা কর্তব্য বলে মনে করে। তা কিন্তু হওয়া উচিত নয়। দেখো, তিনি কেরোসিনের চুলায় ডিম সেদ্ধ বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন। তখন কলিং বেলের শব্দ হলো। হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন। দেরি করলে ওই লোক কলিং বেল টিপতেই থাকবেন, বেহুদা খরচ হবে, কি দরকার? একবারের বেশি 2বার কলিং বেল যদি বাজানো হয় অহেতুক ইলেকট্রিক বা বিদ্যুৎ খরচা হবে বলে তিনি দৌড়ে গেলেন যাতে দ্বিতীয়বার না বাজায়। একবার ভাব, সেই মানুষটা কোটি কোটি টাকা খরচ করে তিনি কিন্তু মানব সেবা করেছেন, মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। কি অদ্ভুত পরিবর্তন! দরজা খুলতেই দেখেন চাদর গায়ে 22-23 বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আজহার খাঁ কড়া গলায় বললেন, কাকে চান? আপনাকে চাচ্ছি। আপনার নাম তো আজহারউদ্দিন খাঁ, কিন্তু কি দরকার আমার সঙ্গে? যুবকটি হাসি মুখে বলল, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আজহারউদ্দিন খাঁ বিরক্ত গলায় বললেন, আমার কোনো জিনিসের দরকার নেই। আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নেই, তবে আপনি ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বুঝে। আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন তাহলে 1,50,000 টাকা লাভ করতে পারবেন। আজহারউদ্দিন খাঁর ভুরু কুঁচকে গেল। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। ঠকবাজ মানে হলো প্রতারক বা
ইংলিশে যাকে আমরা বলতে পারি চিটার। কেমন? প্রতারক। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তিনি ঠকবাজের সাহস থেকে চমৎকৃত হলেন। তার মতো ঘাঘু লোককে ঠক খাওয়াতে এসেছে। ঘাঘু কথার অর্থ হলো অভিজ্ঞ, অভয়রস্যি বর্গীয় জয় ইয়। তার মতো ঘাঘু লোককে ঠক খাওয়াতে এসেছে। সে জানে না তিনি তাকে 7 ঘাটের পানি খাইয়ে ছেড়ে দিতে পারেন। 7 ঘাটের পানি আন্ডারলাইন, এর মানে হলো জব্দ করা। এটা একটা প্রবাদ, মাথায় যেন থাকে। 7 ঘাটের পানি, নাম্বার 1 প্রবাদ আমরা পেলাম। কি বিক্রি করতে চান? আমার কাছে একটা হিরে আছে, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়। এটা 1 নম্বর দিয়ে রাখো। হিরেটার প্রথম বৈশিষ্ট্য পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়, ওইটা বিক্রি করব। আজহার সাহেব মনে মনে হাসলেন। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতে, ঘোল মানে হচ্ছে এখানে ওই একই কথার অর্থ জব্দ করা বা নাকাল করা, নাস্তানাবুদ করা বা বোকা বানানো, অনেক রকম অর্থ হয়। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না। গম্ভীর গলায় বললেন, আমার কাছে পায়রার ডিমের মতন সাইজের হীরা বিক্রি করতে এসেছেন? জি স্যার। শুনে সুখী হলাম। এটা কি কোহিনূর হীরা নাকি? কোহিনূর হীরা সম্বন্ধে কেউ কিছু বলতে পারিস? হ্যাঁ, কার ক্রাউনে আছে? না, ভুল। না, কিছু বলবি অধীরাজ? ওটাই বলতে যাচ্ছিলাম। কুইন এলিজাবেথ এর ক্রাউনে ছিল সেটা। হ্যাঁ, এখন কিং চার্লস এর ওয়াইফের ক্রাউনে আছে। তাই কি ওয়াইফের ক্রাউনে আছে? আমি জানি, সেটা তো জানি। কোনো পুরুষ মানুষ এটা পরে না, কিন্তু রানী চার্লস যে ক্যামিলা পার্কারের ইয়েতে আছে বলে, ক্রাউনে আছে বলে আমি এটা জানতাম না। আমি জানি না এটা কতটা ঠিক। যাই হোক, তাহলে কোহিনূর হীরা হলো ভারতের যতগুলো উল্লেখযোগ্য হীরা ছিল তার মধ্যে কোহিনূরের 2টো পায়ে ছিল। একটা কোহ-ই-নূর বা কোহিনূর, আরেকটা ছিল দরিয়া-ই-নূর। অনেক হাত বদল হয়ে এটি ইংল্যান্ডে গিয়ে পৌঁছায়, মানে পৌঁছায় নয়, বলা যেতে পারে ব্রিটিশরা হস্তগত করে, এটাকে হাত করে বা দখল করে। কেমন? ওটার অনেক পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং যখন মারা যান তখন তার বিধবা স্ত্রী তারাবাইয়ের কাছ থেকে ইংরেজরা এটাকে হস্তগত করে। এ অনেক হাত ঘুরেছে গোলবে, সাউথ ইন্ডিয়া থেকে পাঞ্জাব থেকে পুরীর মন্দির থেকে আবার পাঞ্জাব, সেখান থেকে অনেক হাত বদল হয়ে তবে গিয়ে সেটি মানে ব্রিটিশদের হস্তগত হয়। ব্রিটিশরা সেটিকে নিয়ে ইংল্যান্ডে রেখে দেয়, বা তারপর থেকে তো ওটা রানী এলিজাবেথের মুকুটেই শোভা পাচ্ছিল। যেহেতু ওটা পুরুষরা পরে না, সেই জন্য চার্লস ওটা পড়তে পারেনি, কিন্তু আমি এটা জানতাম না। যাই হোক, দেখে নেব আমি এটা। তাহলে কোহিনূর হীরা বুঝলে? এটি জি না স্যার, কোহিনূর না। কোহিনূর আছে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূরের পরের হীরার নাম দি হোপ, এটি আছে নিউ ইয়র্কে। তাহলে আমরা 2টো উল্লেখযোগ্য হীরের নাম পেয়েছি, একটা কোহিনূর আর একটা দি হোপ। কেমন? দুটোই পৃথিবী বিখ্যাত হীরাগুলোর মধ্যে অন্যতম। আজহার সাহেব আবার মনে মনে হাসলেন। ঠকবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দেওয়া। বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, আন্ডারলাইন। এটা আরেকটা প্রবাদ। তাহলে 1-2 নম্বর প্রবাদ, বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি, অর্থাৎ বিপদ জানে, বিপদ হতে পারে, কিন্তু মানে হলে, বিপদে পড়লে যে কি অবস্থা হতে পারে সেটার সম্বন্ধে ধারণা নেই। কেমন? তাহলে বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। লোকটি বলল, আপনি বোধহয় আমার হীরার ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না। কেন করব না? অবশ্যই করছি। আমার এই হীরার ওজন 127 ক্যারেট, 2 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর হলো পায়রার ডিমের চেয়ে কিছুটা বড় বা খানিকটা বড়, আর 2 নম্বর হলো 127 ক্যারেট তার ওজন। 3 নম্বর, হ্যাঁ বলতে পারবো না, তাই আচ্ছা। 3 নম্বর এটা হচ্ছে বৈশিষ্ট্য, হচ্ছে পারিবারিক সূত্রে আমি এটা পেয়েছি। 3 নম্বর বৈশিষ্ট্য। বিক্রি করে দিতে যাচ্ছেন কেন? বিক্রি করে দিতে যাচ্ছি কারণ হীরা কোনো কাজে আসে না, চোরের ভয় সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়, এর চেয়ে বিক্রি করলে টাকাটা কাজে লাগে। আজহার সাহেব বললেন, টাকা আবার কি কাজে লাগবে? টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয়। এবার যুবকটি বলল, আমিও বেশি টাকা ব্যাংকে রাখার জন্য হীরা বিক্রি করছি না, আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। সৎ কাজ করতে চান মানে? আমি একটা অনাথ আশ্রম করতে চাই, আন্ডারলাইন। বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার কি লাভ? আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ।
আমি একটা হাসপাতাল করতে চাই। কি বলছেন, এ তো বহু টাকার ব্যাপার। হীরাটার দামও তো স্যার অনেক, 1 কোটি টাকা। কেমন ফাজলিমি করছেন নাকি? ফাজলিমি মানে এখানে মজা, মানে আপনি মজা করছেন নাকি? 1 কোটি টাকা দামের হীরা আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার সঙ্গে মামদোবাজি করতে চাচ্ছেন। মামদোবাজি মানে এখানে ঠাট্টা বলো, উপহাস বলো, মজা বলো ইত্যাদি। আমি আপনার মতো 10টা মামদোকে 1 ঢোক পানি দিয়ে গিলে ফেলতে পারি, তা জানেন? লোকটা হাসতে হাসতে বলল, আমি স্যার হীরাটা রেখে যাচ্ছি, আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে যাচাই করুন, আমি 7 দিন পরে আসব। কোনো দরকার নেই, আসল হীরা হলেও আমি কিনবো না, এত টাকা আমার নেই। না কিনলেও জিনিসটা আপনি 1 সপ্তাহ রাখুন আপনার কাছে, আপনার সন্দেহ দূর হোক। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? জি, কারণ কৃপণ হলেও, আন্ডারলাইন, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসাবে সৎ। আমি খোঁজ খবর নিয়েই এসেছি স্যার। লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটি ছোট কালো বাক্স বের করে আজহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল। আজহার সাহেব হাতে নিলেন। বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখা যাক। স্যার আমি তাহলে যাই? যাবেন মানে আপনার হীরা নিয়ে যান, আমি আসবো 1 সপ্তাহ পরে। লোকটি আজহার সাহেবকে আর কিচ্ছু বলার সুযোগ দিল না, লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়ল। আরে আরে এই বলে আজহার সাহেব পিছু পিছু গিয়েও লোকটির নাগাল পেলেন না, অর্থাৎ লোকটিকে ধরতে পারলেন না। তিনি বাক্স খুললেন। পায়রার ডিমের মতোই ঝকঝকে একটা কি যেন দেখাচ্ছে, খাঁচকাটা কাচের টুকরো বলাই বাহুল্য। মানে তার বিশ্বাসই হলো না যে 1 কোটি টাকা দামের হিরে কেউ কারোর কাছে রেখে যেতে পারে, তাই তার মনে হলো যেটা খাঁচকাটা কাচের টুকরো। জার্মান ক্রিস্টাল হবে, তিনি ভাবলেন জার্মান ক্রিস্টাল হবে, তবে জিনিসটা বানিয়েছে সুন্দর। তিনি টুকরোটা হাতে নিলেন। যদি হীরা হয় তাহলে এটা দিয়ে কাঁচ কাটা যাবে। ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি? কোনো মানে হয় না যদিও। তিনি আয়নায় একটা আঁচড় দিলেন, আয়নার নিমিষে 2 টুকরো হয়ে গেল। একই কাণ্ড, সত্যি কি হীরা? তা কি করে হয়? এত বড় একটা হীরা অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন? মানুষ এমন বোকা এখনো হয়নি, নিশ্চয়ই কোথাও কোনো চালাকি আছে। আন্ডারলাইন, চালাকিটা কি? মানে আজহার সাহেব মানে এটাই ভাবলেন যেখানে নিশ্চয়ই কোথাও কোনো একটা চালাকি আছে, গোপন কোনো ব্যাপার আছে, কিন্তু সেটা কি সেটাই তিনি বুঝতে পারছেন না। জিনিসটা বেশ ভারী, 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স বা 4 নম্বর বৈশিষ্ট্য। জিনিসটা বেশ ভারী, আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে, জ্বলন্ত অঙ্গারের মতন ঝিকমিকিয়ে ওঠে। আসল হীরা কেমন হয় তিনি জানেন না, তিনি হীরা আগে কখনো দেখেননি। হীরা কি অন্ধকারেও জ্বলে? তাহলে আমি 4 নম্বর বৈশিষ্ট্য বলেছি যে জিনিসটা বেশ ভারী, আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতন ঝিকমিকিয়ে ওঠে। হীরা কি অন্ধকারেও জ্বলে? এত দামি একটা জিনিস। তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানালা বন্ধ করে দিলেন। না তো, হীরা থেকে আলো বেরোচ্ছে না। একটা বাতি জ্বালতেই হাতে জিনিসটা ঝকমক করে উঠল। সারা রাত তাঁর ঘুম হলো না, বিছানায় এপাশ ওপাশ করলেন। মানে কিছুতেই ভাবতে পারছেন না এটা কী হচ্ছে, মানে এটা কেমন করে হতে পারে। ওই একই কথা আমি আবার রিপিট করছি যে একটা এত দামি জিনিস কেউ রেখে যেতে পারে। আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছেন মঈনুদ্দিন, লেখাপড়া জানা ছেলে, ফিজিক্সে এমএসসি। ভাবো একবার, তার কোথাও কোনো চাকরি না পেয়ে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে। ভালো ছেলে, সৎ এবং কর্মঠ। আজহার সাহেব পরদিন তাকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হীরা দেখেছো কোনো দিন? জি না স্যার। হীরা চেনার উপায় কি বলো তো? হীরা দিয়ে কাচের ওপর দাগ কাটা যায় স্যার, খুব শক্ত তো, এই জন্যই। আরে এটা তো সবাই জানে, তুমি এছাড়া আর কি জানো? হীরার একটা বিশেষ স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ঠিক কত মনে পড়ছে না, বই দেখে বলতে পারি। বই দেখে বলার দরকার নেই, আর কিছু জানো কি না বলো। আচ্ছা শোনো, হীরা কি অন্ধকারে জ্বলে? জি না স্যার, কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না, আলো পড়লেই ঝলমল করে ওঠে, মাথায় রেখো এটা। কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না, আলো পড়লেই ঝলমল করে ওঠে। এত সব জিজ্ঞেস করছেন কেন স্যার? ইচ্ছা হচ্ছে তাই জিজ্ঞেস করছি, এতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। আজহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন। জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না, কারো কাছে নিয়ে যেতেও ভরসা হচ্ছে না। বাংলাদেশ হচ্ছে ঠগবাজদের জায়গা, কাউকে বিশ্বাস নেই। যে কথাটা আমি আগেই বলেছি যে তিনি তো চেনেন না হীরে সম্বন্ধে, তার কোনো ধারণাই নেই, কিন্তু যে মানুষটা হীরে চেনে তিনি হয়তো তাকে বলে দিলেন যে এটা হীরে নয়, এটা কাঁচ,
অতএব এটা রেখে কোনো লাভ নেই। আজহার সাহেব বিশ্বাস করে তাকে দিয়ে দিলেন, ওটা তার হস্তগত হয়ে গেল, তিনি ইয়ে করলেন। এবং এর ঘটনা বা আমাদের বাংলাদেশের এই রকম ঠগ মানুষদের বর্ণনা আমাদের প্রাচীন মহাকাব্যেও রয়েছে। পরে কোনো এক সময় বলবো, চণ্ডীমঙ্গল কাব্য বলে একটা কাব্য আছে যেখানে এরকম উল্লেখ পাওয়া যায়। দেখো, এক সপ্তাহ হতে চললো, আজহার সাহেব ক্রমে ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ বা মনমরা বা মন খারাপের কারণ, মানে মন খারাপ হতে লাগলো, তার জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে, হাতছাড়া করতে খুব কষ্ট হবে। তিনি এখন রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন, বালিশের নিচে রেখে ঘুমোতে যান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না, কিন্তু উপায় কি, আন্ডারলাইন, কিন্তু উপায় কি, ওই লোক আসবে, তাকে দিয়ে দিতে হবে। আসলে যা হয়, একটা জিনিস আমরা ছোটোবেলায় কোনো আমাদের জন্য, আমরা যখন ছোটো ছিলাম কোনো প্রিয় জিনিস পেলে সেটাকে নিয়েই শয়নে স্বপনে জাগরণে ওইটাই সর্বক্ষণ কাছছাড়া করতাম না, ওটাই থাকতো। আজহারউদ্দিন খাঁয়েরও সেই রকমই অবস্থা হলো। লোক আসলো না, 2 সপ্তাহ পার হলো, 3 সপ্তাহ গেল, এগুলো সময়গুলো মার্ক করো। 1 মাস গেল, কারো কোনো খোঁজ নেই। তাহলে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, কারো কোনো খোঁজ নেই। 2 মাস পার হবার পর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে বিজ্ঞাপন দিলেন। কি বিজ্ঞাপন দিলেন? সন্ধান প্রার্থী জনৈক যুবক, জনৈক মানে একজন যুবক, একজন যুবক বা জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন। 1 সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা, তিনি আসেন নাই, অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে। তিনি বিজ্ঞাপনটা না দিলেও কারোর কিচ্ছু বলার ছিল না, কেউ জানতই না, তবু তিনি কিন্তু সেটা করলেন, কারণ তিনি জানেন অন্যের জিনিস রাখার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই বা কোনো মানবতা বোধ নেই, তাই তিনি সেই কাজটা করতে চাইলেন না। বিজ্ঞাপন বের হওয়ার পরেও 6 মাস কেটে গেল। তাহলে 3 মাস, কত মাস বাদে তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন? 1 মাস, 2 মাস, 2 মাসের পর 6 মাস কাটলো, প্রায় 8 মাস হয়ে গেল, কারো কোনো পাত্তা নেই। আজহার সাহেব ঠিক করলেন জিনিসটা হীরা হোক বা কাঁচি হোক তিনি রেখে দেবেন, দাম যা চাচ্ছে তাই দেবেন, উপায় কি? 1 বছর কেটে গেল। আজহার সাহেবের মনে হলো লোকটা বোধহয় শেষ পর্যন্ত আর আসবে না, তিনি অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না। কাজেই ঠিক করলেন হীরা বিক্রির টাকায় ওই লোক যা করতে চাচ্ছিল তাই করবেন। ঠিক করলেন অনাথ আশ্রম, হাসপাতাল, যদিও এসব করার কোনো মানে হয় না, বা নিজের মনকে একটা বোঝানো যে কোনো অর্থ হয় না, যদিও জাস্ট এই হিরেটা রেখে গেছে তাই আমি করছি বাধ্য হয়ে, এটা কিন্তু আসলে কিন্তু তা নয়। তার মনের মধ্যে যে ভালো মানুষটা ছিল, আমরা দেবতার জন্ম পড়াতে গিয়ে আমি বলেছিলাম যৌক্তিক মন আর অযৌক্তিক মনের একটা দ্বন্দ্ব চলছিল, এখানেও তার ভালো মনটা কিন্তু তাকে বলল নিজের কাজটা করো, তাই তিনি সেই মনের মানে বশেই তিনি করলেন, বিজ্ঞাপন দিলেন এবং স্থির করলেন অনাথ আশ্রম হাসপাতাল বানাবেন। তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার ভালো, একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। স্যার বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বললেন স্যার? অনাথ আশ্রম বেশ বড়, অনেক ছেলেপুলে সেখানে থাকবে, পড়াশোনা করবে। মঈনুদ্দিন উঠে এসে আজহার সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। আজহার সাহেব বিরক্ত হয়ে বললেন, এসব কি? আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার, আপনার ভেতর এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি স্যার, আপনি একজন মহাপুরুষ। আজে বাজে কথা বন্ধ করো তো। জি আচ্ছা স্যার। অন্য কোনো মানুষ হলে প্রশংসায় আপ্লুত হয়ে যেত, গদগদ হয়ে যেত, ইনি কিন্তু বিরক্ত হলেন, তিনি কিন্তু প্রশংসায় মানে আত্মতুষ্টিতে ভুগলেন না। কেমন? কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করবো স্যার, কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মঈনুদ্দিন চোখ মুছতে লাগলো। আজহার সাহেব মহাবিরক্ত হয়ে বললেন, কাঁদছো কেন? এখানে কান্নার কি হলো? আনন্দে কাঁদছি স্যার, আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। অনাথ আশ্রম তৈরি হলো। আজহার সাহেব আবার মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার ভালো। দেখো এখানে আরেকটা কথা আমি বলি, আজহার সাহেব নিজে ছিলেন সৎ, তাই তিনি এমন একজন মানুষকে নির্বাচন করলেন কাজগুলো করার জন্য যে মানুষটা নিজেও একজন সৎ। তাই তিনি তার মানে কোম্পানিতে বলো বা তার কারখানায় বলো, হয়তো আরও অনেক ম্যানেজার ছিল, কিন্তু তিনি বেছেছিলেন মঈনুদ্দিনকে, কারণ মঈনুদ্দিনের বৈশিষ্ট্য বা চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া রয়েছে সে ছিল সৎ আর কর্মঠ। তাহলে একজন সৎ মানুষ আরেকজন সৎ মানুষকে নির্বাচন করেছিলেন তার এই কাজগুলো করার জন্য। মাথায় রেখো এটা।
কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার ভালো, একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি। মঈনুদ্দিনের আবার চোখে পানি এসে গেল, সে আবার পা ছুঁয়ে সালাম করতে গিয়ে এলো। আজহার সাহেব মহাবিরক্ত হলেন। কাঁদছো কেন মঈনুদ্দিন? বড় আনন্দ হচ্ছে স্যার, আনন্দে কাঁদছি। এসব ফাজলামি আমার একেবারেই পছন্দ না। এখানেও তার মনে হলো এটা তার ফাজলামি, মানে এসব তিনি চান না, তা তিনি কাজ করতে চান নীরবে, গোপনে। তার জন্য কোনো প্রশংসা বা কোনো আত্মতুষ্টি তার প্রয়োজন নেই, এটাই তিনি বোঝাতে চাইলেন। হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে, বহু টাকা চলে গেল। আজহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন। কার খরচ? নিজের খরচ। আগে দুবেলা খেতেন, এখন একবেলা খান। ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন 2 কামরার ফ্ল্যাট বাড়িতে। তবে তার ব্যবসা ভালো চলছে। আসলে সৎ মানুষের সমস্যা হয় না কোনো দিকেই। একটা জিনিস মনে রাখবে, সৎ ভালো মন্দ যাই আসুক, সত্যের লও সহজে। সত্য কঠিন, কিন্তু সত্যকে গ্রহণ করলে সত্য কখনো কাউকে ঠকায় না। একজন সৎ মানুষের রাতারাতি গাড়ি বাড়ি অনেক কিছু হয় না, কিন্তু তার যে শক্তিটা থাকে, তার যে প্রধান অস্ত্রটা থাকে, সেটা হলো সততা। সেই সততার জোরেই তিনি কিন্তু সব কিছু তার জীবনে মুঠোবন্দি করতে পারেন বা করায়ত্ত করতে পারেন। তাই এখানেও তার ব্যবসা ভালোই চলছে। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় করলেন। 10 বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বেল বাজল। আজহার সাহেব দরজা খুললেন। চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল, স্যার আমাকে চিনতে পারছেন? হ্যাঁ পারছি। আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি। আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন, এটাকে আন্ডারলাইন করো। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। তাহলে জিনিসটার দাম কে কিভাবে দিয়েছেন? জিনিসটার দাম আজহারউদ্দিন খাঁ সমাজসেবামূলক কাজ, অর্থাৎ অনাথ আশ্রম, হাসপাতাল, স্কুল, দাতব্য চিকিৎসালয়, রাস্তাঘাট ইত্যাদি করার মাধ্যমে দিয়েছিলেন। তবে আমাকে ফেরত দিলে, এবার ছেলেটি আবার জানালো বা যুবকটি জানালো, তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতো মানুষ তো আরও অনেক আছে, যে মানুষগুলোকে আমরা ওপর থেকে অনেক কিছু বলে দাগিয়ে দিই, কিন্তু তার কাছাকাছি একটা কথা আছে, রবীন্দ্রনাথের কথা, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাইরের দেশে কালে। সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। কোনো মানুষকে কখনো, ছোট মানুষ এখনো তোমরা খালি একটা জিনিস মনে রাখবে, কখনো কোনো মানুষকে ওপর থেকে দেখেই তার সম্বন্ধে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে না। তাকে বুঝবে, জানবে, তারপরে তার সম্বন্ধে সিদ্ধান্ত নেবে। অনেক মানুষ অনেক রকম সমস্যায় থাকে, অনেক রকম তার নানান রকম বাধ্যবাধকতা থাকে, তাই জন্য সে হয়তো অনেক ক্ষেত্রেই নিজেকে প্রকাশ করতে পারে না। তাই এখানে যুবকটি বলল, আপনার মতন মানুষ আরও তো আছে। তা আছে, আপনি নিয়ে যান। আজহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আন্ডারলাইন। আপনি আনন্দে আছেন তো স্যার? আসলে প্রচুর টাকা ব্যয় হয়ে গেল। হীরের দামের থেকে অনেক বেশি তিনি ব্যয় করেছেন, অনেক বেশি খরচা করেছেন, ডবল টাকা ব্যয় করেছেন। যুবকটি বলল, আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ আনন্দে আছি, খুব আনন্দে আছি। তবে আমার আরও টাকা দরকার, প্রচুর টাকা। ওই নিয়ে দুশ্চিন্তা। মাথার মধ্যে বিরাট একটা প্রজেক্ট আছে, মেয়েদের জন্য কিছু করা। এই সমাজে মেয়েরা। যুবকটি তাকে থামিয়ে দেয়। যাই স্যার, ভালো থাকুন, তবে আপনার এই প্রজেক্টও হবে। লোকটি অন্ধকারে মিশে গেল। আজহার সাহেব তার প্রজেক্ট নিয়ে চিন্তা করতে লাগলেন। এই যে গল্পটা, তাহলে গল্পটা থেকে আমরা বুঝলাম যে আমরা মানুষকে সাধারণভাবে বিচার করার আগে দুবার আমাদের ভাবতে হবে। প্রতিটি মানুষের মধ্যেই আরও একটি সত্তা থাকে, যেই সত্তাটা কিন্তু তার আসল পরিচয়, যার পরিচয় আমরা কেউই কিন্তু পাই না, যার পরিচয় কিন্তু আমরা কেউই পাই না, তাকে আমরা অন্যরকমভাবে নানানভাবে কিন্তু বিচার করি। কেমন? সেটা কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে। জীবনে যখনই যে পরিস্থিতিতেই পড়বে না কেন, সব সময় সেটাকে মাথায় রাখবে যে আমরা যখনই কারোর সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নেব, তার সম্পূর্ণটা জেনে তবে সিদ্ধান্ত নেব। এটা যেন মাথায় থাকে।